আমি বললাম, ভাইয়া, তুমি আমার সাথে কি করছো? ভাইয়া বলল, সঙ্গীতা, তুই না আমার কাছ থেকে ভালোবাসা শিখতে চেয়েছিলে? এখন আমি তোকে ভালোবাসা শিখাচ্ছি। আজকে বাড়িতে কেউ নেই, শুধু তুই আর আমি। আজকে তোকে ইচ্ছামতো ভালোবাসা শিখাতে পারবো। আমি বললাম, ভাইয়া, ভালোবাসা কি এইভাবে শিখতে হয়? ভাইয়া বলল, হোরে বইন, ভালোবাসা এইভাবে শিখতে হয়। এই বলে ভাইয়া আমাকে বৃষ্টির রাতে একা পেয়ে নির্জন রুমে ধাক্কা মেরে দিয়ে আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বন্ধুরা, আমি সঙ্গীতা। বর্তমানে আমার বয়স 22 বছর। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছি। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো, সেটি আমার অতীতের একটি বেদনাদায়ক বাস্তব ঘটনা। তখন আমার বয়স 13 কিংবা 14 হবে। আমার বাপ চাচারা মোট 2 জন। আমার আব্বু ছোট, আর আমার চাচু বড়। আমার এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল শুভঙ্কর। আমার আব্বু এবং চাচুর মধ্যে খুবই মিল মহব্বত ছিল। মোট কথা হচ্ছে, আমাদের বাপ চাচাদের মধ্যে খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আমার আব্বুর কোনো ছেলে সন্তান ছিল না। আমরা 3 বোন ছিলাম। বোনদের মধ্যে সবার ছোট ছিলাম আমি। আর এদিকে আমার চাচুর কোনো মেয়ে সন্তান ছিল না। একটি মাত্রই ছেলে শুভঙ্কর। সে ছিল খুব আদরের। ছেলেকে অনেক বেশি আদর করতেন আমার চাচা। আমার চাচাতো ভাই আমার চেয়ে 6 থেকে 7 বছরের বড় হবে। আমার অন্যান্য বোনদের চেয়ে আমার চাচাতো ভাই আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার প্রতি তার নজরেই ছিল ছোটবেলা থেকেই অন্যরকম। আমিও দেখতে শুনতে একেবারেই খারাপ ছিলাম না, মোটামুটি সুন্দর এই ছিলাম। যে কারণেই আমার চাচাতো ভাই, আমি যখন কোনো কিছু বুঝতাম না, তখন প্রায় বিভিন্ন সময়ে খেয়ালিপনার চলে আমার সাথে বাজে আচরণ করত। আমি এটাকে তেমন বেশি কিছু মনে করতাম না। আর ভাইয়া সব সময় আমার সাথে হাসি মুখে কথা বলতো, আমাকে খুশি রাখার চেষ্টা করত। তাই আমি ভাইয়ার এইসবে বিরক্ত হতাম না। আমার বয়স যখন 6-7 বছর, তখন ভাইয়া প্রতিদিন আমাকে দোকান থেকে মজা কিনে দিত। চিপস, বিস্কিট, চকলেট আরও বিভিন্ন কিছু কিনে আমাকে দিত। আর শুধু আমার প্রতি অপলক দৃষ্টিতে ভাইয়া চেয়ে থাকত। তখন আমি ভাইয়াকে বলতাম, ভাইয়া, তুমি আমার দিকে এভাবে চেয়ে থাকো কেন? তুমি এভাবে চেয়ে থাকলে আমার খুব ভয় লাগে। তখন ভাইয়া আমাকে বলতো, আরে লক্ষ্মী হীরা মানিক, কলিজা আমার, তোমাকে আমার খুব ভালো লাগে। যে কারণেই আমি তোমার দিকে চেয়ে থাকি। মন চায় সারাদিন তোমার দিকে চেয়ে থাকতে। তুমি বোঝো না কেন সুন্দরী? তুমি আমাকে ভালোবাসবে। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে আরো আরো অনেক বেশি চকলেট কিনে দিব। আমি তখন ভাইয়াকে বললাম, ভাইয়া, ভালোবাসা কি? কিভাবে ভালোবাসে? আমাকে একটু শিখাবে। তখন আমার বয়স ছিল 7 থেকে 8। ভাইয়া আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমাকে বলল, হ্যাঁ সুন্দরী, তোমাকে তো আমি ভালোবাসা শিখাবই। তুমি আরেকটু বড় হও, তাহলেই তোমাকে আমি ভালোবাসা শিখাতে পারব। এখন তো তুমি ছোট্ট, ভালোবাসা কি তা তুমি বুঝবা না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে সন্ধ্যায় আমার জন্য অনেকগুলো মজা আনবা, কেমন? ভাইয়া বলল, ঠিক আছে ম্যাডাম, আজকে তোমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসব। তারপর ভাইয়া বাজারে চলে গেল। বাজার থেকে সন্ধ্যায় আসার সময় আমার জন্য অনেকগুলো মজা নিয়ে আসলো। মজা নিয়ে এসে আমাকে ডাক দিল, কিন্তু আমাকে ভাইয়া কোনোভাবেই মজা দিচ্ছে না। আমি বললাম, ভাইয়া, আমার মজা কোথায়? তাড়াতাড়ি আমাকে মজা দাও। ভাইয়া বলল, এই দেখো তোমার মজা, কিন্তু তোমাকে আমি মজা দিব না। আমি বললাম, কেন ভাইয়া? আমি কি করেছি যে আমাকে মজা দিবে না? ভাইয়া বলল,
তুমি কিছুই করো নাই। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। নাইলে আমি তোমাকে মজা দিব না। আমি বললাম, ভাইয়া কি কাজ? ভাইয়া বলল, এদিকে আসো, তুমি আমার কাছে আসো। কানে কানে বলি। ভাইয়ার হাতে মজার পুটলি। দেখে তো আমার মন কোনোভাবেই মানছে না। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, আমি তোমার কাছে আসছি। তুমি আমাকে কানে কানে বল, কেন তুমি আমাকে মজা দিবা না? তুমি তো আমার জন্য মজাগুলো এনেছ, তাহলে এখন দিবা না কেন? তারপর আমি ভাইয়ার কাছে গেলাম। ভাই আমাকে কানে কানে বলল, ম্যাডাম, কিছু পেলে যে কিছু দিতে হয়। তুমি যদি আমাকে একটি জিনিস দাও, তাহলে আমি তোমাকে এই সবগুলো মজাই দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া কি জিনিস? কি দিলে তুমি আমাকে সবগুলো মজাই দিয়ে দিবে? ভাইয়া বলল, এই যে দেখো তোমার হাতের আংটি। এই আংটিটা যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে সবগুলো মজাই দিয়ে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই নাও আমার হাতের আংটি। তারপর ভাইয়া আমার হাতের আংটিটা নিয়ে আমাকে সবগুলো মজা দিয়ে দিল। আমি সবগুলো মজা অর্থাৎ চিপস, বিস্কিট, চকলেট আরও অনেকগুলো মজা নিয়ে নিলাম এবং সেগুলো খুব মজা করে খেলাম। এভাবেই চলছিল আমার জীবন, আমার পড়ালেখা। আস্তে আস্তে আমার বয়স বাড়তে লাগল। আমার যখন 13 কিংবা 14 বছর বয়স, তখন ভাইয়া কেমন যেন অদ্ভুত নজরে আমার দিকে চেয়ে থাকত। আমাকেই বিভিন্ন জায়গায় ভাইয়া মোটরসাইকেল দিয়ে ঘুরতে নিয়ে যেত। মোটরসাইকেল দিয়ে যখন ঘুরতে নিয়ে যেত, তখন মাঝে মধ্যে হার্ট ব্রেক করত। আর এতে ভাইয়া অন্যরকম একটা অনুভূতিশীল করত। আমার তখন বাড়ন্ত বয়স, আমার সবেমাত্র ফুটতেছে। আমিও ভাইয়ার সাথে যখন ঘোরাঘুরি করতাম, আমারও খুব আনন্দ লাগত, খুব মজা পেতাম। বন্ধুরা, আমার চাচাতো ভাই শুভঙ্করকে আমি সত্যিই অনেক ভালোবাসতাম। এটা শুধু ভাই হিসেবে, কিন্তু প্রেমিক বা অন্য কিছু হিসেবে না। যেহেতু আমাদের কোনো ভাই ছিল না, আমার চাচার একমাত্র ছেলে, মানে আমার আপন ভাইয়ের চাইতেও আরও অনেক বেশি ভালোবাসতাম তাকে। কিন্তু তার ভেতরে যে এরকম একটা শয়তানি মতলব ছিল, আমি তা কখনো বুঝে উঠতে পারি নাই। বন্ধুরা, তখন আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি। আর তখন ভাইয়া রাত্রে মাঝে মধ্যেই আমাকে অঙ্ক করাতে আসত। একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না। বাড়িতে শুধু শুভঙ্কর ভাইয়া আর আমি ছিলাম। নানু বাড়িতে, মামা অসুস্থ ছিল বিধায় আমার আব্বু, আম্মু, আপু, চাচা, কাকু সবাই চলে গিয়েছিল। সেদিন আমার আম্মু, আব্বু, আপুরা এবং কাকা কাকিরা আসার ঠিক কিছুক্ষণ পূর্বেই এমনভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, যে কারণেই তারা সেদিন আর আসতে পারে নাই। ঝড় বৃষ্টির রাত, বাহিরে বিজলি চমকাচ্ছে, প্রচুর পরিমাণে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। ভয়ে আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম। ঠিক এমন সময় ভাইয়া কোথায় থেকে যেন দৌড়ে এলো। এসে বলল, সঙ্গীতা, কাকা কাকিরা কি এখনো আসে নাই? আমি বললাম না। ভাইয়া বলল, ঠিক আছে, তাহলে আমি যাই। আমি বললাম, না ভাইয়া, তুমি কোথাও যেও না, আমার খুব ভয় করছে। দেখো না কিভাবে বিজলি চমকাচ্ছে আর জোরে জোরে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। বাড়িতে আমি একা, আমার খুব ভয় লাগছে ভাইয়া। ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। আমি ভাইয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। 4-5 মিনিট পরেই ভাইয়া আমার কাছে চলে আসলো। ভাইয়া এসেই আমাকে বলল, সঙ্গীতা, আজকে বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। আজকে তোমাকে আমি ভালোবাসা শিখাবো। তুমি বলেছিলে না আমাকে, ভাইয়া, আমাকে তুমি কি একটু ভালোবাসা শিখাবে? তখন তোমার বয়স খুব কম ছিল, যে কারণেই তোমাকে ভালোবাসা শিখাতে পারি নাই। আর এখন তুমি মোটামুটি 14-15 বছরের যুবতী। এখন তোমাকে ভালোবাসা শেখানো যাবে। তুমি বলেছিলে না সঙ্গীতা, ভালোবাসা কি? ভালোবাসা কেমন? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কিভাবে হয়? আজকে সারা রাত আমি তোমাকে সেই ভালোবাসার ক্লাসেই করাবো সঙ্গীতা।
তুমি কি আমার সাথে ভালোবাসার ক্লাস করতে আগ্রহী? সঙ্গীতা বলল, ভাইয়া, আমি তো তোমাকে অনেক দিন আগেই বলেছিলাম আমাকে একটু ভালোবাসা শেখাও না। আমার ভালোবাসা শিখতে খুবই শখ, খুবই আগ্রহ। কিন্তু তখন তো তুমি আমাকে শেখালে না, আর এখন বলছো তুমি আমাকে ভালোবাসা শিখাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তোমার কাছ থেকে আজকে ভালোবাসায় শিখব। ভাইয়া আমাকে বলল, সঙ্গীতা, তোমাকে যদি ভালোবাসা শিখতে হয় তাহলে তোমাকে যে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। তুমি কি সেই পরীক্ষাটা আমার সঙ্গে দিতে পারবে? সঙ্গীতা বলল, জি ভাইয়া, আমি অবশ্যই দিতে পারব। তারপর ভাইয়া তার পকেট থেকে মোবাইলটা বের করে বলল, সঙ্গীতা, এই যে দেখো, তোমার ভালোবাসা শেখার প্রথম ক্লাস, প্রথম পর্ব। তোমাকে আমার মোবাইলে একটি ভিডিও দেখতে হবে। এই ভিডিওটিদের মধ্যে ভালোবাসার সূচনা পর্ব আছে। তুমি কি দেখতে আগ্রহী? আমি বললাম, জি ভাইয়া, আমি দেখতে আগ্রহী। তুমি আমাকে দেখাও কিভাবে ভালোবাসার সূচনা পর্বটা শুরু করতে হয়। তারপর ভাইয়ার মোবাইলে ভিডিওটা ওপেন করতেই আমার চোখ গেল ভাইয়ার মোবাইলের স্ক্রিনের উপর। ভিডিওটা দেখার সাথে সাথেই আমার গায়ের লোম একটা জারা মেরে উঠল। চোখগুলো বড় বড় হয়ে গেল এবং আমাকে মনে হল যেন আমার সমস্ত গায়ে বিদ্যুতের প্রবাহ বইছে। আর আমি কাঁপতে শুরু করলাম। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, আমার এমন লাগছে কেন? আমার সারা গায়ে কাঁপুনি উঠছে কেন? ভাইয়া বলল, আরে সঙ্গীতা ম্যাডাম, এটা ভালোবাসার প্রথম ক্লাস। ভালোবাসা শিখতে হলে প্রথম প্রথম এই রকম শিক্ষা সবারই পেতে হয়। তখন ভাইয়া বলল, সঙ্গীতা, এই দেখা আর একটা নতুন ক্লাস। এটা দেখলেই তোমার আরো ভালো লাগবে। একবারে পরিপূর্ণ ভালোবাসা শিখে ফেলতে পারবে। আমি খুব মনোযোগ সহকারে 10 মিনিটের একটা ভিডিও ভাইয়ার সামনেই খুব ভালো করে দেখলাম। দেখার পর আমার কেমন জানি শুরু হয়ে গেল। আমি অনুভব করলাম আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় আমি বিভোর হয়ে যাচ্ছি। তখন ভাইয়াকে আমি বললাম, ভাইয়া, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ভাইয়া বলল, না না সঙ্গীতা, ভালোবাসা শেখার সময় ওয়াশরুমে যাওয়া যায় না। আমি বুঝতে পারছি তোমার অনুভূতি। তুমি ভালোবাসার প্রথম পর্বে সবেমাত্র পারে রেখেছ। একটু পরেই ভালোবাসার পূর্ণরূপ দেখতে পারবে। তারপর ভাইয়া আমাকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আমার চোখের সামনে তুলে ধরল। ভিডিওটি দেখে আমার অবস্থা আরো খারাপ হতে শুরু হলো। ভিডিওটিতে এমন দুটি যুগল এমনভাবে তাদের কৌশল প্রদর্শন করছে, দেখে আমার চোখে মুখে যেন আকাঙ্ক্ষার জোয়ার বয়ে যাচ্ছে। ভিডিওটি দেখার সময় ভাইয়া আর আমি একসাথে মিলে দেখেছিলাম। এক মোবাইলে দেখেছিলাম। একটি হেডফোনের একটি স্পিকার আমার কানে ছিল, আরেকটি স্পিকার ভাইয়ার কানে ছিল। ভিডিওটি দেখে আমি যখন ভিন্ন কিছু সুখের আশায় চটপট করছিলাম, তখন ভাইয়া আমার সাথে হঠাৎ করে আচমকা এক অদ্ভুত আচরণ করা শুরু করল। আমি ভাইয়ার এই আচরণ দেখে হতবাক হয়ে গেলাম, কিন্তু বাধা দেওয়ার কোনো ইমেজ পেলাম না। আমার কাছে মনে হয়েছিল আমি যেন ভিন্ন কোনো সুখের স্বর্গে ভাসছিলাম। তারপর হঠাৎ আমার যেন হুঁশ ফিরে এলো। আমি দেখতে পেলাম ভাইয়া আমার সাথে খুব এলোপাতাড়ি করছে। তারপর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, তুমি আমার সাথে কি করছো? ভাইয়া বলল, সঙ্গীতা, তুই না আমার কাছ থেকে ভালোবাসা শিখতে চেয়েছিলে? এখন আমি তোকে ভালোবাসা শিখাচ্ছি। আমি বললাম, ভাইয়া, ভালোবাসা কি এইভাবে শিখতে হয়? ভাইয়া বলল, হোরে বইন, ভালোবাসা এইভাবেই শিখতে হয়। এই বলে ভাইয়া আমাকে বৃষ্টির রাতে একা পেয়ে নির্জন রুমে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ভাইয়া এক ভয়ঙ্কর আচরণে মেতে উঠল। বন্ধুরা, ভাইয়ার এই রকম উষ্ণ আচরণে আস্তে আস্তে আমার অবস্থা আরো খারাপ হতে লাগল। এমনিতেই আমার বাড়ন্ত বয়স ছিল, আর তার মধ্যে এই রকম অপ্রত্যাশিত আচরণের মোহে আমি যেন অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপর বন্ধুরা, 2 থেকে 3টি ঘন্টা কেমন যেন এক স্বর্গীয় সুখের মাতণ্ডে হারিয়ে গিয়েছিলাম, ভিন্ন কোনো এক গ্রহে। সেদিনের পর থেকে বন্ধুরা, আমি আর ভাইয়ার ধারে কাছেও চাই না। সেদিন বুঝতে পেরেছিলাম
ভাইয়ার মূল উদ্দেশ্যটা কি ছিল? ভাইয়া কিভাবে আমাকে ভালোবাসা শিখানোর চলে আমার কত বড়ই না ক্ষতি করে দিয়েছিল। সবকিছুর পরেও বন্ধুরা, এখন আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। চোখের মধ্যে অনেক স্বপ্ন, প্রতিষ্ঠিত হয়ে ভালো কিছু করব। কিন্তু তারপরেও আমাকে মাঝে মধ্যে অতীতের এই অপ্রত্যাশিত ঘটনাটি আমাকে ধুমড়ে মোচড়ে ছাই করে ফেলে। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমাদের অথবা তোমাদের ছেলে মেয়েদের জীবনেও হয়তো এরকম ধরনের পরিস্থিতি ঘটতে পারে। তাই আমি তোমাদেরকে পরামর্শ দিব, সর্বদাই ছেলে মেয়েদেরকে নিজেদের হেফাজতে রাখবা। কারণ নিজের বাবা মা ছাড়া সন্তানের ভবিষ্যৎ সব জায়গায় প্রায় অনিশ্চিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যা তখন নামছে ধীরে ধীরে। জানালার কাছে ভেসে থাকা মেঘের ছায়া আর হালকা বাতাসে কাঁপতে থাকা পর্দা যেন অদ্ভুত এক শূন্যতা ছড়িয়ে দিচ্ছিল ঘরে। আমি রান্নাঘরে চায়ের কাপ গরম করছিলাম। তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, স্বামী গো। আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। শোনো, মায়ের অপারেশনের সময় একটু দেরি হচ্ছে, আজ রাতেই হাসপাতালেই থাকতে হবে আমাকে, বাড়ি ফিরতে পারবো না। গলায় ক্লান্তি স্পষ্ট ছিল ওর। তুমি ভয় পেও না, বাড়িতে দেবরাজ আছে। তখন আমি চুপ করে গেলাম। কিছুক্ষণ ভয়ের কিছু ছিল না হয়তো, কিন্তু এই বাড়িতে একা থাকা আমার অভ্যাস নয়। আমি সাধারণত মায়ের সঙ্গে থাকি, কিংবা স্বামী পাশে থাকলে তবেই যেন রাতে শান্তিতে ঘুমাতে পারি। আচ্ছা, তুমি মায়ের খেয়াল রেখো, আমি বললাম। ফোনটা রেখে দিতেই বুকের ভেতরে অদ্ভুত একটা শূন্যতা জেগে উঠল। তখনই পিছন থেকে গলা, ভাবিজি কিছু হয়েছে? দেবরাজ স্বামীর ছোট ভাই, সদা হাস্যোজ্জ্বল, কিন্তু কিছুটা অন্তর্মুখী স্বভাবের। আমি ঘাড় ঘুরিয়ে বললাম, না ভাই, তোমার দাদা আজ ফিরবে না। মার অপারেশন, হাসপাতালে থাকতে হবে। উসে একটু চুপ করে থাকল, তারপর হালকা করে বলল, তাহলে আজ রাতে শুধু আমরা দুইজন। তার কথাটা সাধারণ ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে ঘরে যেন একটা ভিন্ন ধরনের নীরবতা নেমে এলো। আমি জানি দেবরাজ কখনোই আমাকে অসম্মান করার মতো কিছু বলবে না, কিন্তু মনে হলো এ এক অন্যরকম রাত হতে চলেছে। ঘোরের কাঁটা তখন ৮টা ছুঁই ছুঁই। রাতচেন দ্রুত এগিয়ে আসছিল, আর আমার বুকের ভিতরে কেমন একটা চাপা অস্বস্তি বাড়ছিল। চা ঠান্ডা হয়ে গেছে, অথচ আমি এক চুমুকও খাইনি। ঘরের সব কিছুই যেন চুপসে গেছে আজ। দেবরাজ তখন ডাইনিং টেবিলের এক কোণে বসে ফোন টিপছিল। আমি চুপচাপ তাকে লক্ষ্য করছিলাম কিছুক্ষণ। ওর মুখটা আজ একটু অন্যরকম লাগছিল, চেনা অথচ ভিন্ন, শান্ত, কিন্তু কিছু বলতে চাই যেন। হঠাৎ সে চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, ভাবিজি, আপনি ভয় পাচ্ছেন? আমি একটু থমকে গেলাম। না, মানে হ্যাঁ, একটু অস্বস্তি হচ্ছে। আমি তো একা থাকতে পারি না আজকে। বাড়িতে আপনি না থাকলে আমি কি করতাম জানি না। দেবরাজ হালকা হাসল। আসলে আমি নিজেও কিছুটা অচেনা এই নীরবতার সঙ্গে। এমন রাত খুব কম আসে যেখানে চারপাশটা এমন নিঃশব্দ থাকে। তার কথা শুনে একটু সাহস পেলাম। সত্যি, শুধু আমি না, আমরা দুজনেই আজ একটু একা। আমি বললাম, চলো কিছু রান্না করি, একসাথে খেলে হয়তো একটু স্বাভাবিক লাগবে। কুশের সারাদিল মাথা নাড়িয়ে রান্নাঘরে ঢুকে আমি চুলায় চাপালাম ডাল আর ভাত। দেবরাজ পাশে দাঁড়িয়ে থাকল, হঠাৎ বলল, ভাবিজি, আপনি জানেন, আপনি যখন চুপ করে থাকেন তখন বোঝা যায় না আপনি ঠিক কি ভাবছেন। আমি একটু হেসে বললাম, সব মেয়েরাই তো চুপ থাকলে রহস্যময় মনে হয় না। সে হালকা হাসল, কিন্তু তার চোখে কেমন এক ভিন্ন গভীরতা ছিল, যেন কি বলতে চাইছে কিন্তু ভাষা পাচ্ছে না। আমরা একসাথে রান্না করছিলাম, কিন্তু পরিবেশটা পুরোপুরি নীরব ছিল না। ভেতরে ভেতরে অনেক কিছু যেন দোলা দিচ্ছিল। খাবার তৈরি হতে হতে রাত ৯টা বেজে গেছে। আমি বললাম, চলো খেয়ে নি,
তারপর বসে একটু গল্প করা যাবে। ক্ষুদেবরাজ বলল, আপনার সঙ্গে গল্প করার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, আজ হয়তো সেই সুযোগ এলো। আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবছিলাম, এই রাতটা কি শুধুই নিঃশব্দ থাকবে, নাকি অনেক কথা জমে থাকা এক আকাশ খুলে যাবে আজ রাত। তখন প্রায় 9:30। খাওয়া দাওয়া শেষ, দুজনেই বসে আছি বারান্দায়। একটা হালকা বাতাস বইছে, বাইরে গাছের পাতাগুলো ফিসফিস করছে যেন। চারপাশ নিঃশব্দ হলেও আমাদের ভেতরে যেন শব্দের ঢেউ চলছে। দেবরাজ প্রথমে চুপচাপ ছিল, তারপর হঠাৎ বলে, উঠল ভাবিজি, আপনি কি ভাবেন যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই তাদেরও কি কখনো সত্যিকারের আত্মীয় হয়ে ওঠা যায়? প্রশ্নটা সহজ ছিল না। আমি একটু থেমে বললাম, হয়তো যায়, হয়তো আত্মীয়তা শুধু রক্তে হয় না, বিশ্বাসে হয়, স্মৃতিতে হয়। কি সে আবার চুপ করে গেল। আমি অনুভব করছিলাম তার ভেতরে কি যেন উথাল পাথাল করছে, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। আমি বিষয়টা হালকা করতে বললাম, তুমি ছোটবেলায় কেমন ছিলে, শান্ত না দুরন্ত? সে হেসে ফেল, আমি পুরো দস্তুর দুরন্ত। আম্মা তো বলতো, এই ছেলে একদিন না একদিন গাছের চূড়ায় উঠে বসে থাকবে। আমি হেসে উঠলাম, আর এখন দেখো সেই দুরান্ত ছেলে একদম শান্ত। গম্ভীর উষে বলল, মানুষ সময়ের সঙ্গে বদলে যায় ভাবিজি, আপনার মতো কাউকে পাশে পেলে না বদলে থাকা যায়। আপনি নিজেও তো বদল এনেছেন আমাদের ঘরে আসার পর। গু একটু চমকে গেলাম, আমি কি বদল এনেছি বলো তো? আপনার শিষ্টতা, আপন গাম্ভীর্য আর ভেতরের যে শক্তি, সেটা না থাকলে মা বাবা দাদা কেউ এত স্থির থাকতে পারত না আগে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এমন কথা দেবরাজ আগে কখনো বলেনি। সে আবার বলল, আপনি জানেন, আমি মাঝে মাঝে আপনার দিকে তাকিয়ে ভাবি কিভাবে আপনি এত সংযত থাকেন। সবসময় কি আমি বললাম, হয়তো বাইরে থেকে তাই লাগে, কিন্তু ভেতরে অনেক কিছুই থাকে, শুধু বলি না গিসে। চুপ করে গেল, একটা নীরবতা ঘিরে ধরল দুজনকে, কিন্তু তা অস্বস্তিকর নয়, বরং শান্ত ভাবনায় ভরা। আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, তুমি কি কখনো এমন অনুভব করো না, কিছু মানুষ চাইলেও কাছের হয়ে উঠতে পারে না? আবার কিছু মানুষ না চেয়েও আমাদের মনের খুব গভীরে চলে আসে। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি আপনি ঠিক কি বলছেন, আর উত্তরটা আমি খুঁজে পেয়েছে। আজকের এই রাতে খুড়ার তখন প্রায় 6:30। আমি আর দেবরাজ বসেছিলাম বারান্দায়। দূর থেকে মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল, আর মাঝে মাঝে পাখা ঘোরার শব্দটা আরও স্পষ্ট শোনা যাচ্ছিল। ভাবিজি, একটু চা খাওয়া যায় কি? আপনি তো জাদুকরি চা বানান। দেবরাজ বল হালকা হাসিতে। আমি হেসে বললাম, চা এই রাতে? কিন্তু ঠিক আছে, এই গল্পের মাঝে 1 কাপ চা যেন গল্পকেই এগিয়ে দেয়। কি চুলায় পানি চাপিয়ে দিলাম। সে পাশে এসে দাঁড়ালো। চা বানানো শেখাবে একদিন। এই তো আজই শুরু করো। দাও তুমি দুধটা ঢালো। আমরা দুজনেই একসাথে কাজ করছিলাম, অদ্ভুত এক সমন্বয়ে। মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে একসাথে চা বানাই। চা বানিয়ে নিয়ে বারান্দায় ফিরে এলাম। ভাবিজি, আমি সবসময় ভেবেছি আপনি এক ধরনের রহস্য। আপনার মুখে সবসময় একটা নীরব অভিজ্ঞান, কিন্তু মনে হয় আপনার ভেতরে আরও অনেক কিছু আছে। আমি বললাম, মানুষ তো এক একটা বইয়ের মতো, কাউকে বাইরের মলার দেখে বোঝা যায় না তার ভেতরের গল্প। তুমিও ঠিক এমন, না দেবরাজ? একটু চুপ করে গেল, তারপর বলল, হ্যাঁ, হয়তো আমিও একটা বন্ধ বই, হয়তো আজ একটু একটু করে খুলছে। কি? চুপচাপ আমরা চুমুক দিচ্ছিলাম চায়ে। সেই চুপচাপ সময়ের মাঝেই এক ধরনের নির্ভরতা তৈরি হচ্ছিল। নীরব, অথচ আমি হঠাৎ বলে উঠলাম, তুমি কি কখনো নিজেকে একা মনে করো না দেবরাজ? মৃদু হাসল, আগে করতাম, কিন্তু আজ আজ মনে হচ্ছে কেউ একজন বুঝতে চাইছে আমাকে, সেটাই। অনেক আমার চোখে হালকা জল চলে এসেছিল, কিন্তু আমি চুপ করেছিলাম। মাঝে মাঝে অচেনা একজন হয়ে ওঠে মনের সবচেয়ে চেনা আশ্রয়। রাত তখন প্রায় 11টা। আমরা দুজনই বারান্দা থেকে ফিরে আসছিলাম। হঠাৎ একটা ঝটকা, বাড়ির বিদ্যুৎ চলে গেল। সমস্ত ঘর নিমেই অন্ধকারে ডুবে গেল। আমি একটু চমকে উঠলাম, আরে, বিদ্যুৎ চলে গেল! দেবরাজ সঙ্গে সঙ্গে ফোনের টর্চ জ্বালিয়ে বলল, চিন্তা করো না ভাবিজি, মোমবাতি আছে রান্নাঘরের ড্রয়ারে, আমি আনছি। আমি দাঁড়িয়ে রইলাম গা অন্ধকারে। অন্ধকারে দাঁড়িয়ে থাকলে কখনো কখনো মনে হয় নিজের ভেতরের কথাগুলো যেন কানে কানে ফিসফিস করে ওঠে। দেবরাজ মোমবাতি জ্বালিয়ে নিয়ে এলো।
আলোয় ওর মুখটা আরও গভীর মনে হচ্ছিল। এই আলোটা না জানি কেন সবকিছুকে অন্যরকম করে তোলে। আমি বললাম, সে হেসে বলল, আলো কমলে মানুষ অনেক সত্যি কথা বলে ফেলতে পারে জানেন। আমি চুপ করে গেলাম। মোমবাতির আলোয় আমরা দুজন বসেছিলাম লিভিং রুমে। বাইরে হালকা হাওয়া বইছে, কোথাও একটা চিৎকার করে ডাকে রাতজাগা পাখি। আমি বললাম, তুমি কখনো কাউকে মনের কথা বলো, মানে নিজের অনুভূতি? দেবরাজ একটু মাথা নিচু করে বলল, সবাই তো বোঝে না ভাবিজি, কেউ একজন যদি বোঝে তবে না হয় বলা যায়। ওই, আমি হালকা গলায় বললাম, আর যদি কেউ বোঝে কিন্তু বলার সাহস না থাকে, সে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তাহলে অপেক্ষা করতে হয়, কখন আলো নিবে আর সত্যি কথা বলার সাহস জেগে উঠবে। ঠিক এই মুহূর্ত মতো আমাদের মাঝখানে মোমবাতির আলোর ছোট্ট একটা শিখা টলমল করছিল, আর আমাদের চোখে এক ধরনের নির্ভরতা খেলে যাচ্ছিল। কোনো শব্দ ছিল না, কিন্তু অনুভব ছিল গভীর পবিত্র। রাত গভীর হলেও আমাদের মনে একটা আশ্রয় তৈরি হচ্ছিল। কোনো অসঙ্গত ইঙ্গিত নয়, শুধুই এক বন্ধন যা তৈরি হয় সহানুভূতি আর বোঝাপড়ার ভিত্তিতে। ভোরের প্রথম আলো ঠিক তখনই ফুটেছিল যখন পুরো ঘরটা নিস্তব্ধ ছিল। বাইরে তখন পাখির কিচিরমিচির আর বাতাসের হালকা ঝাপটায় ঘরের পর্দা টলমল করছিল। এক সময় আমাদের দুজনের মধ্যে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতায় অদ্ভুত এক ধরনের শান্তি ছিল। ঘড়ির কাঁটা তখন 4টে বাজাচ্ছিল। আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। জানালা দিয়ে ভোরের আলো ঢুকছিল, কিন্তু আজ মনে হচ্ছিল সেই আলো যেন নতুন কিছু দেখানোর জন্য এসেছে। দেবরাজ ছিল পাশে, আমরা দুজনেই বসেছিলাম। হালকা আলোয় তার মুখের রেখাগুলো আরও পরিষ্কার দেখা যাচ্ছিল। চোখের কোণে ক্লান্তির ছাপ, কিন্তু গভীরভাবে ভেবেছিল সে, যেন কিছু কথা বলার জন্য প্রস্তুত। একটু সময় নিলাম, দুজন যেন ভোরের আলোটা আরও স্পষ্ট হয়, পুরো পরিবেশটা পরিষ্কার হয়। ভাবিজি সে প্রথমে কথা বলল, যখন আলো আসে তখন অন্ধকার সবকিছু একেবারে মুছে দেয় না, কিন্তু সেই আলো তবু জীবনকে নতুন করে দেখায়। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। তার কথায় কিছু একটা ছিল যেন। এই মুহূর্তে সে একটুখানি নিজের ভেতরের অনুভূতি ভাগ করে নিচ্ছে। আমি জানি আজকের রাতটা কিছুটা অস্বস্তিকর ছিল, কিন্তু মনে হয় এই অস্বস্তির মধ্যেই নতুন কিছু সৃষ্টি হচ্ছে, হয়তো অজান্তেই, হয়তো সময়ের সাথে। সে আবার বলল, এটা শুনে আমি একটু ভেবেছিলাম। হ্যাঁ, সত্যি রাতের নিস্তব্ধতা, বিদ্যুৎ চলে যাওয়ার মুহূর্ত, সেই মোমবাতির আলো সবকিছুই যেন একটা নতুন দিশা দেখানোর চেষ্টা করছিল। কিন্তু আমি জানতাম আমাদের সম্পর্কের অজানা কিছুর সন্ধান এভাবে উঠে আসবে না। তুমি কি ভাবছ দেবরাজ? আমি একটু আড়াল হয়ে তার দিকে তাকালাম। সে কণ্ঠ নিচু করে বলল, ভেবেছি অনেক দিন ধরে সবসময় কি নতুন কিছু শুরু করা উচিত, বা কিছু সম্পর্কের গভীরতা পরীক্ষা করা উচিত। আমার মনে হল কিছু একটা বলতে হয়, কিন্তু আমি কি বুঝে উঠতে পারছিলাম না। কখনো কখনো শব্দে ধরা যায় না অনুভূতির গতি। এমনকি কিছু কথা কখনো বলা উচিত হয় না, কারণ তাতে সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এত গভীর ভাবছ কেন? আমি একটু সহজভাবে বললাম, সবকিছু স্বাভাবিকভাবে এগোতে দিন, সময় নিন, সময়ের সাথে সবকিছু সাপেক্ষ হয়ে যাবে। কুশে এক মুহূর্ত চুপচাপ থেকে মাথা ঝুকাল, তারপর শান্ত গলায় বলল, হ্যাঁ, সময় সবকিছু নির্ধারণ করবে। তবে তবে এই রাতে, এই আলোতে, একদম সঠিক সময়ে আমি অনুভব করেছি যে আমার কিছু কথা মনের মধ্যে জমে গেছে। কি? তার এই কথা শুনে আমার মনে হলো হয়তো সে কিছু বলতে যাচ্ছে, কিন্তু কিছু না বলাই শ্রেয়। এটা ছিল এক ধরনের সঠিক সময়ের অনুভব। কোনো চাপ ছিল না, কোনো দুর্বলতা ছিল না, শুধু শান্তি ছিল, শুধু নির্ভরতা ছিল। আমরা কিছুক্ষণ নীরব ছিলাম। তার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সত্যি কিছু সম্পর্ক সময়ের সাথে ঘনীভূত হয়, তবে সেগুলোর সৌন্দর্য কোনো এক অদৃশ্য ফাঁকে ফুটে ওঠে। ভোরের আলো তখন পুরোপুরি ফুটে উঠেছে। বাইরের আকাশে সূর্য ওঠার আগে পুরো পরিবেশটা এক ধরনের শান্তির রাজ্যে ডুবেছিল। আমি আর দেবরাজ একে অপরকে লক্ষ্য করছিলাম। মনে মনে ভাবছিলাম, এই রাতের অনুভূতি এখন পর্যন্ত আমাদের দুজনের মধ্যে এক আলাদা ধরনের গভীরতা তৈরি করেছে।
তবে সেই অনুভূতি অস্থির বা অপ্রাসঙ্গিক কিছু হতে পারে না। এটা একটা নিখুঁত বন্ধন, এক ধরনের বোঝাপড়া। হঠাৎই দেবরাজের ফোন বেজে উঠল। আমাদের দুজনের মনোযোগ এক মুহূর্তে ভেঙে গেল। দেবরাজ ফোনটি তুলে নীল এবং স্ক্রিনে চোখ রাখল। ফোনটা দেখে তার মুখে এক ধরনের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল। এই সময় স্বামীও ফোন করতে পারে। আমি মৃদু হাসি দিয়ে বললাম, কিন্তু ভিতরে ভিতরে কেমন একটা চাপ অনুভব করছিলাম। দেবরাজ ফোনটি কানে তুলে নিল। হ্যালো ভাইয়া, কি? এরপর বেশ কিছুক্ষণ একপাশে চুপ থেকে কিছু কথা বলার পর সে ফোনটি বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাবিজি, স্বামী ফোন করেছেন। তিনি মাকে নিয়ে বাড়ি ফিরছেন আজ। কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন কে। এরপর একটু নীরবতা হল। মনে হচ্ছিল তখনই পুরো পরিস্থিতি এক নতুন মোড় নিল। তাহলে আজকের রাতের কথা গো? আমি বলতে গিয়ে থামলাম। আর কিছু বলার সাহস পেলাম না দেবরাজ। কিছুটা অস্বস্তি অনুভব করে এটা আমাদের জন্য অন্যরকম একটা সময় ছিল ভাবিজি। কিন্তু জানেন, প্রতিটি সম্পর্কই অনেক দিক থেকে ভিন্ন হতে পারে। আপনার স্বামী আসলে এখন আমাদের পরিসরের বাইরে। আমরা আজ রাতে একটু বেশি সময় কাটিয়েছি, তবে এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি তা মনে হচ্ছে। কি? এটা শুনে আমি কিছুটা আশ্বস্ত হলাম। হ্যাঁ, সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু এই এক মুহূর্তে সম্পর্কের খোলামেলা বোঝাপড়া ভেঙে যায়নি, আর কোনো অস্বস্তি তৈরি হয়নি। আমি একটু হেসে বললাম, হ্যাঁ, কখনো কখনো সময় নিজেই সবকিছু ঠিক করে দেয়। তবে এখন বোধহয় আমাদের আর বেশি সময় কাটানো উচিত হবে না। স্বামী আসছেন। তক্ষু দেবরাজ মাথা নেড়ে সায় দিল, ঠিকই বলেছেন, সময় সবকিছু ঠিক করে দেয়। তবে আজকের রাতের অনুভূতিগুলো স্মৃতিতে থেকে যাবে। আমরা জানি, তবে সেটা আমাদের নিজেদের মধ্যে থাকবে। আমরা দুজনেই উঠে দাঁড়ালাম। বাতাসের হালকা শীতলতা অনুভব করছিলাম। দেবরাজ মৃদু হাসল। আর আমি জানতাম, কখনো কখনো কিছু অনুভূতি এমনই হয়। এটা শুধু সময়ের ব্যাপার। ঘরটি তখন অজস্র আলোয় ভরে উঠছিল। বাইরে সূর্য উঠে এসেছে। পৃথিবী আবার আগের মতো ঘুরতে শুরু করেছে। তবে রাতে তৈরি হওয়া সম্পর্কের সেই নীরবতা আর অনুভূতি আমাদের মধ্যে এক নতুন দৃষ্টি তৈরি করেছে, যেখানে শালীনতা, শ্রদ্ধা এবং বোঝাপড়া ছিল প্রধান। দরজার ঘণ্টা বাজল। আমি হঠাৎ চমকে উঠলাম। আমি জানতাম, স্বামী আর শাশুড়ি এবার ফিরে আসছে। দেবরাজও চুপচাপ উঠে দাঁড়াল। তার চোখে এক ধরনের নীরবতা, যেন কিছু না বলা কথা ছিল, যা খুব দ্রুত শেষ হয়ে যাবে। অতটা অস্বস্তি কেন? আমি দেবরাজের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম। তিনি হালকা হাসি দিয়ে বললেন, না, কিছু না, সব ঠিক আছে। খুদ দরজা খুলতেই স্বামী এসে দাঁড়ালেন, সঙ্গে ছিলেন শাশুড়ি। তাদের মুখে ক্লান্তির ছাপ, তবে মুখাবয়বে একটা সান্ত্বনা ছিল, যতটা সম্ভব শান্ত, যতটা সম্ভব স্বাভাবিক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি বিধবা কাকি ও ভাইপোরের সাথে। আমার নাম স্নিগ্ধা। বয়স ৩০ পেরিয়েছে কয়েক বছর আগেই। স্বামী সজলের হঠাৎ চলে যাওয়া আমার জীবনে গভীর এক শূন্যতা তৈরি করে। সন্তান নেই, সংসারে আমি একা। শ্বশুরবাড়ির মানুষরা ভালো, কিন্তু সবার নিজস্ব ব্যস্ততা আছে। দিনের বেশিরভাগ সময় একা একাই কাটে আমার। এই একাকিত্বের মাঝেই একদিন আমাদের বাড়িতে আসে সজলের ভাইপো রাহুল। মাস্টার্সের পড়াশোনার জন্য শহরে এসেছে, কাছাকাছি কোথাও থাকার জায়গা পাচ্ছিল না। তাই কয়েকদিন আমার এখানে থাকার কথা হয়। রাহুল ছোটবেলা থেকেই মিশুকে, কিন্তু এখন সে অনেকটা বড় হয়ে গেছে। উচ্চতা, গড়ন আর চোখের দৃষ্টিতে যেন এক অন্যরকম গভীরতা। প্রথম কয়েকদিন আমি তাকে আগের মতোই দেখেছি, এক আত্মীয়, এক ভাইপো হিসেবে। কিন্তু দিন গড়াতে শুরু করলে ওর আচরণ, সাহায্য করার আগ্রহ আর প্রতিটি কথার মাঝে যে যত্ন, তাতে আমার ভিতরটা কেমন যেন অদ্ভুতভাবে নড়ে উঠতে থাকে। একদিন সন্ধ্যায় বৃষ্টির পর হালকা হাওয়া বইছিল। আমি জানালার ধারে বসে বই পড়ছিলাম। হঠাৎ রাহুল এসে এক কাপ চা এগিয়ে দেয়। ওর চোখের দিকে তাকিয়ে আমি থমকে যাই। স্নিগ্ধ গভীর দৃষ্টি, যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে। আমি কিছু বলার আগেই রাহুল হালকা গলায় বলে, কাকি, আপনি খুব একা হয়ে গেছেন, তাই না? আমি চুপ করে থাকি।
ওর সেই কথাটাই যেন আমার সব আবেগ একসাথে ঠেলে পড়ে। সেদিন রাতে ঘুম আসে না, শুধু ভাবি এই অনুভূতির নাম কি? এটা কি ভুল, নাকি নিঃসঙ্গ এক নারীর মন দুর্বল হয়ে পড়েছে? কিন্তু পরদিন সকালে যখন রান্নাঘরে রাহুল এসে হালকা করে আমার চুল সরিয়ে বলে, কাকি, আপনার পাশে আমি আছি গু, তখন আমি শুধু একবার তাকিয়েছিলাম ওর চোখে। সেই চোখ দুটি বলেছিল সবকিছু। রাহুল এখন পুরোপুরি আমার সাথেই থাকে। আমার দিন যেন বদলে যেতে শুরু করেছে। আগের সেই নীরব দুপুরগুলো এখন রঙিন হয়ে ওঠে রাহুলের শব্দে, দৃষ্টিতে আর উপস্থিতিতে। সকালবেলা ও চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে। আমি রান্না করতে করতেই ওর কণ্ঠ শুনি, আজকে আপনি কি পরছেন কাকি? অথবা, চুলে ওই ক্লিপটা খুব মানায় আপনার গু। আমি চমকে যাই, এতদিন কেউ এভাবে লক্ষ্য করেনি। আমাকে কথাই নয়, রাহুলের প্রতিটা দৃষ্টিতে যেন একটা মুগ্ধ থাকে, কিন্তু ও কখনো সীমা লঙ্ঘন করে না। শুধু স্পর্শহীন এক আবেগ, এক আকর্ষণ, যা দিন দিন আমাকে আচ্ছন্ন করে ফেলছে। একদিন বিকেলে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার। আমি মোমবাতি খুঁজছি এমন সময় রাহুল এসে পাশে দাঁড়ায়। ভয় পেয়েছেন? না, মানে হঠাৎ অন্ধকারে একটু অস্থির লাগে। রাহুল আমার হাতে আলতো করে একটা মোমবাতি ধরিয়ে দেয় আর নিজে লাইটার জ্বালায়। সেই আলোয় ওর মুখটা ঝাপসা দেখা যায়, কিন্তু চোখ স্পষ্ট। রাহুল বলল, আপনার মতো এত সুন্দর শক্ত মনের নারী আর দেখিনি কাকিকু। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি কিছুক্ষণ। আমাদের মাঝে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর অদৃশ্য কিছু অনুভূতি বাতাসে ঘুরে বেড়ায়। সেই রাতে আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিই শুধু ওর কাকি, নাকি নিঃসঙ্গ এক নারী যে অনুভব করছে এক অদ্ভুত নিষ্পাপ টান সন্ধ্যার পর? রাহুল প্রায় আমার পাশে বসে কোনোদিন গল্পের বই, কোনোদিন আমার ছোটবেলার স্মৃতির কথা জানতে চায়। ওর চোখে আমি যেন এক রহস্য, যে রহস্য সে খুঁজে পেতে চায় ধৈর্য নিয়ে। মুগ্ধ হয়ে একদিন বারান্দায় বসেছিলাম। আকাশে পূর্ণিমার চাঁদ আলোয় এসে পড়েছিল। আমার গালে রাহুল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর বলল, আপনি জানেন এই বাড়ির সবচেয়ে সুন্দর দৃশ্য কি? আমি অবাক হয়ে তাকালাম। ও বল, আপনার মুখে চাঁদের আলো পড়া। কল্পনাও করতে পারেন না কত শান্তি আগে। আমি একটু হেসে বলি, তুই খুব নাটকে হয়ে যাচ্ছিস। আজকাল রাহুল হেসে বলে, কথাগুলো যদি সত্যি হয় তাহলে সেটা নাটক নয় কাকি। অনুভব সেদিন আমার মনে প্রথম একটা দ্বিধা তৈরি হয়। আমি কি নিজের শূন্যতা ভুলে ওর দিকে ঝুঁকে পড়ছি, নাকি রাহুল সত্যিই আমাকে সম্মানের চোখে দেখে, এক অভিভাবক, এক আত্মার সঙ্গী হিসেবে? আমি চেষ্টা করি নিজেকে সংযত রাখতে, কিন্তু দিন যায়, রাত যায়, আর আমরা ধীরে ধীরে একে অন্যের খুব কাছাকাছি চলে আসি, কিন্তু কোনো স্পর্শ নেই, কোনো সীমালঙ্ঘন নেই, কেবল একটি নীরব আবেগের বন্ধন, যা প্রতিটি চোখের দৃষ্টিতে, প্রতিটি চুপচাপ হাসির ভেতর লুকিয়ে থাকে। একদিন দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে এলো। বাড়িতে কেউ নেই, শুধু আমি আর রাহুল। বিদ্যুৎ চলে গিয়েছে, বাইরে মেঘের গর্জন, ভিতরে আমার বুকের ভিতরেও যেন ঝড় বইছে। আমি জানালা দিয়ে তাকিয়ে বৃষ্টির দিকে চেয়েছিলাম। হঠাৎ পেছন থেকে রাহুল বলল, তুমি খুব একা হয়ে গেছ তাই না? আমি কোনো উত্তর দিতে পারিনি। ওর কথার ভেতর যেন একটা অদৃশ্য কোমলতা ছিল। একটা সময় ছিল যখন এই প্রশ্ন কেউ করত না, কেউ বুঝত না। রাহুল ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ায়, খুব কাছ থেকে বলে, তোমার চোখের ভেতর যে শূন্যতা, সেটাকে আমি কষ্ট দিতে চাই না, পূরণ করতে চাই। ওই আমার গলা শুকিয়ে আসে। আমি কিছু বলার আগেই ও বলে ওঠে, আমি জানি আমাদের সম্পর্কে সবাই বুঝবে না, কিন্তু আমি কিছুকে ভুল পথে নিতে চাই না কাকি। শুধু চাই তুমি যেন নিজের জীবনের রঙগুলো আবার দেখতে পাও। আমি যদি সেই রঙের অংশ হতে পারি, সেটাই আমার পাওয়া গো। ওর এই পরিণত কথাগুলো শুনে আমার ভেতরে এক নতুন অনুভব জেগে ওঠে। রাহুল আমাকে বোঝে, সম্মান করে। আমার একাকিত্বে সে বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছে। সেদিন আমি ওর চোখে তাকিয়ে বলি, তুই আমার খুব আপন, এভাবে পাশে থাকিস, আর কিছু চাই না রাহুল। হাসে, মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। এক নীরব ভালোবাসা জন্ম নেয়, যেটা শরীরের নয়, আত্মার নীরবতা।
যখন সঙ্গী হয় সেই দিনটার পর আমার আর রাহুলের মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধ তৈরি হল। কথা হয় খুব কম, কিন্তু চোখের ভাষা সেটা যেন অনেক কিছু বলে। বিকেলে যখন আমি চা বানিয়ে বারান্দায় বসে থাকি, ও আমার পাশে এসে বসে এক কাপ চা নিয়ে। অনেক সময় কোনো কথা না বলেই শুধু বসে থাকে আমার পাশে। একদিনও হঠাৎ বলল, তোমার মতো কাউকে আমি জীবনে আগে পাইনি, তুমি অনেক শান্ত, অনেক আপন। আমি হেসে বললাম, আমাকে নিয়ে এত ভাবিস না রাহুল, আমি অনেক কঠিন জীবন দেখেছি, এখন শুধু শান্তি চাই। কি রাহুল একটু থেমে বলল, তাই তো, চাই সেই শান্তির ভাগিদার হতে। আমি তোমার জীবনে কারো জায়গা নিতে আসিনি, শুধু চেয়েছি তোমার পাশে একজন হয়ে থাকতে খুয়ার। এই কথাগুলো আমাকে নাড়িয়ে দিল। এই যুগে যেখানে সবাই দ্রুত ভালোবাসে, দ্রুত হারিয়ে যায়, রাহুলের এই ধীর গভীর ভালোবাসা শুধু অনুভবেই রয়ে যায়। সে রাতে আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম। দূর থেকে রাহুল নিচে বসেছিল ছাদের ধাপে। চোকাচোকি হল, কোনো কথা নয়, কোনো ছোঁয়া নয়, তবুও যেন সেই চাহনি অনেক কিছু বলে গেল। সন্ধ্যার আলোটা দিন দিন যেন আরও মলিন হয়ে আসছিল, কিন্তু আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা তৈরি হচ্ছিল। না, সেটাকে কেউ দেখে বুঝতে পারত না, কিন্তু আমরাই বুঝতাম কখন যেন ওর উপস্থিতি, ওর নিঃশ্বাস, ওর চুপচাপ পাশে বসে থাকা আমার দিনের শান্তি হয়ে উঠেছে। রাহুল এখন আর শুধু মাঝে মাঝে আসত না, প্রতিদিনই দুপুরের কর আসত, হয়তো কিছু ছুতো নিয়ে। কাকি, তোমার হাতের দুধ চা না খেলে মনটাই খারাপ থাকে, বা কখনো আজ একটু তোমার সাথে ছাদে বসব, অনেক কথা জমে গেছে। খুচকি হাসি থাকত, কিন্তু ভিতরে ভিতরে যে অজানা অনুভব, সেটা আমি নিজেও আর লুকাতে পারতাম না। একদিন ছাদে বসে হঠাৎ রাহুল বল, তুমি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে উঠেছ। তোমার পাশে এলে মনে হয় সময় থেমে যায়। আমি কিছু বলিনি, শুধু তাকিয়েছিলাম ওর চোখে। সেই চাহানিতে কোনো আগ্রাসী দাবি ছিল না, ছিল শুধু অগাধ শ্রদ্ধা আর একটা গভীর ভালোবাসা। হঠাৎ হাওয়া বইল, আমার ওড়নাটা ওর গায়ে এসে পড়ল। রাহুল ধীরে সেটি সরিয়ে দিয়ে শুধু বলল, তোমার স্পর্শে আমার আত্মা শান্ত হয়ে যায়। ও আমার দৃষ্টির আড়ালে একটা অস্ত্র জমেছিল, কারণ আমি জানতাম এই সম্পর্কটাকে কোনো নাম দেওয়া যাবে না। তবুও এটাও জানতাম, এই অনুভবটাই ছিল আমার জীবনের সবচেয়ে সত্য অনুভব। যা বলা হয় না, তারই তো সবচেয়ে বেশি মানে হয়। সেদিন ছিল এক নির্জন দুপুর। আমি রান্নাঘরে বসে ভাত ঘুরছিলাম, আর জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিলাম রাহুলকে। ছাদে দাঁড়িয়ে ও এক মনে আকাশের দিকে তাকিয়েছিল, কে জানে কি ভাবছিল। আমার মনে হচ্ছিল আমরা কেউই কিছু বলিনি এখনো, কিন্তু দিনের প্রতিটা নিঃশ্বাসে আমরা একে অপরকে অনুভব করছি, নামহীন এক সম্পর্কে। হঠাৎ রাহুল নিচে নেমে এলো, চোখে এক অদ্ভুত স্থিরতা। সে বলল, তুমি যদি চাও আমি দূরে সরে যাব, কিন্তু যদি বলো তোমার পাশে থাকি, তাহলে সারা জীবন শুধু ছায়া হয়ে পাশে থাকব, কোনো দাবি ছাড়াই। আমি স্তব্ধ হয়ে গেলাম। এতটা গভীর অনুভবের কথা আমি কখনো শুনিনি। আমি ওর হাত ছুঁয়ে বললাম, তুমি ছিলে, আছো, থাকবেই, কিন্তু আমাদের এই অনুভবটাকে সম্মান দিয়ে এগোতে হবে, কোনো নুকনো পথে নয়। নিজেরা জানি আমরা কি, তাই অন্যদের বোঝানোর দায় নেই কি। রাহুল শুধু হাসল, একটা শান্ত তৃপ্তির হাসি। সেদিনের পর আমাদের সম্পর্কটা বদলাল না, শুধু আরও পরিণত হয়ে উঠল। কেউ জানো না আমাদের মনের কথা, কিন্তু আমাদের মাঝে প্রতিটি মুহূর্তের নীরবতা হয়ে থাকল একটা গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। দিন গড়িয়ে যায়, আমাদের জীবনের হিসেবগুলো একসময় স্থির হয়ে যায় কিছু চুপচাপ সিদ্ধান্তে। রাহুল নিজের জীবনে অনেক কিছু গুছিয়ে নেয়। আমি কাকি হয়ে থেকেও ওর জীবনে একটা নীরব আশ্রয় হয়ে থাকি। না কোনো সমাজের স্বীকৃতি, না কোনো সম্পর্কের ঘোষণা। তবু ওর প্রতিটা বিজয়ের দিনে, পরাজয়ের রাতে আমিই ছিলাম ওর পাশে। আমরা দুজনেই জানতাম এই ভালোবাসার নাম নেই, অথচ এর ওজন অনেক। অনেক বছর পর এক সন্ধ্যায় রাহুল আমার পাশে বসে বলল, তুমি যদি না থাকতে আমি কখনো এতদূর আসতে পারতাম না। তুমি হয়তো শুধু আমার কাকি, কিন্তু আমার কাছে তুমি ছিলে সাহস, বন্ধুত্ব, ভালোবাসা, সব কিছু। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি কিছু বলিনি,
শুধু ওর কাঁধে মাথা রেখে চুপচাপ বসে রইলাম। সেদিন থেকে বুঝে গেছিলাম, ভালোবাসা সবসময় পেতে হয় না, ভালোবাসা অনেক সময় শুধু থেকে যাওয়ার নাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।